সুপ্রভাত বন্ধুরা, আজ 2রা মে শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। আমেরিকা এবং ইরানের মধ্যে আদৌ কোনো শান্তি চুক্তি কি সম্ভব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় সেই সম্ভাবনা আবারও অনিশ্চয়তার মুখে পড়ল। ইতিমধ্যে কয়েক দফার শান্তি প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে পাঠিয়েছে ইরান। তবে ইরানের প্রস্তাবে রাজি নন ট্রাম্প। তার কথায় ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নই। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে মরিয়া, কারণ তাদের কাছে আর কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই। তবে তারা এমন কিছু করতে চাইছে যা আমি মেনে নিতে পারছি না। তবুও শান্তি বৈঠকের ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এ বিষয়ে ইরান অনেকটা অগ্রগতি করেছে, তবে ইরান আদৌ কোনো লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন ট্রাম্প। অচলাবস্থা কাটাতে ইরানের বিরুদ্ধে আবার জোরদার হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সেন্ট্রাল কমান্ড ইরানে আবার সামরিক অভিযানের পরিকল্পনা করছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার সেন্ট্রাল কমান্ড অত্যন্ত সক্রিয়। তারাই এই অঞ্চলে নজরদারি চালায়। হরমুজ অবরুদ্ধ করার পরিকল্পনাও ছিল তাদের মস্তিষ্ক প্রসূত। ওই প্রতিবেদন অনুযায়ী সেন্ট্রাল কমান্ড তাদের পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। এছাড়াও 3 বাহিনীর প্রধানের সঙ্গেও আলোচনা হয়েছে সেন্টকমের। আগেই বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল পশ্চিম এশিয়ার আরও সামরিক অস্ত্র মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। সেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ঈগল ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দাবি করা হয়েছে, গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলে 6000 টন গোলা বারুদ পাঠিয়েছে আমেরিকা, আর সেখান থেকেই জল্পনা জোরালো হতে শুরু করেছে। পশ্চিম এশিয়ায় অচলাবস্থা কাটাতে এবার আরও শক্তি প্রয়োগ করবেন ট্রাম্প। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত $2500 কোটি ব্যয় হয়েছে বলে গত বুধবার পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। এই যুদ্ধের সামরিক ব্যয় নিয়ে এই প্রথম কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করল পেন্টাগন। মধ্যবর্তী নির্বাচনে মাত্র 6 মাস আগে এই তথ্য প্রকাশ করা হলো। মধ্যবর্তী নির্বাচনের আগে জনমত সমীক্ষায় রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটরা বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। তারা এখন জনগণের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই অজনপ্রিয় ইরান যুদ্ধকে যুক্ত করার চেষ্টা করে চলেছে। যুক্তরাষ্ট্রের তথাকথিত নৌ অবরোধ 20 দিনের মধ্যেই ব্যর্থ হয়েছে। এই নৌ অবরোধ মূলত চীন, রাশিয়া ও ইউরোপকে নিয়ন্ত্রণের একটি বৃহৎ প্রকল্প হওয়ায় তা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সংস্থা এই তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গ্লোবাল এনার্জি ব্যবস্থাপনা কৌশল থেকে সরে এসে বাধা সৃষ্টির কৌশল গ্রহণ করে এবং এই নৌ অবরোধ ছিল মূলত চীন, রাশিয়া ও ইউরোপকে নিয়ন্ত্রণের বৃহত্তর পরিকল্পনার অংশ। তারা আরও বলে, 20 দিনের মধ্যেই হোয়াইট হাউস নিজেই বুঝতে পারছে এই প্রকল্প সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ভূমধ্যসাগরের মাঝখানে আন্তর্জাতিক জলসীমায় আবারও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে অভিযান চালিয়েছে ইসরায়েল। এই অভিযানে ইসরায়েল ড্রোন এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করার প্রযুক্তি ব্যবহার করেছে। পাশাপাশি সশস্ত্র অভিযানকারী দলও আক্রমণ করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজক এবং ইসরায়েলি গণমাধ্যম এই খবর জানিয়েছে। প্রসঙ্গত, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার প্যালেস্তানীয়দের জন্য ত্রাণ এবং মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল। আসছি দেশের খবরে। লাদাখের মর্যাদা নিয়ে এখনো নীরব অমিত শাহ। সরব রয়েছে কংগ্রেস। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রায় 75 বছর পরে গৌতম বুদ্ধের পবিত্র অবশেষ ফিরে এসেছে। ওই সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিতে গতকাল লাদাখে গিয়েছিলেন অমিত শাহ, কিন্তু লাদাখের স্বকীয় এবং স্বতন্ত্র মর্যাদা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। পাঞ্জাবে বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, মত্ত অবস্থায় বিধানসভায় গিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার ডোপ টেস্ট করানোর দাবিও তুলেছে কংগ্রেসের বিধায়কেরা। কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বিজেপিও। পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টি যদি এই অভিযোগ অস্বীকার করেছে, সেই নিয়ে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পাঞ্জাব বিধানসভার বিশেষ অধিবেশন। যদিও স্পিকার কংগ্রেসের দাবি মানেননি। তার মধ্যে আস্থা ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টির সরকার। তারপরেই মান
জানিয়ে দিয়েছেন। এ থেকেই স্পষ্ট হলো দলে কোনো অস্থিরতা নেই। মধ্যপ্রদেশের জব্বলপুরে বরগি বাঁধে নৌকাডুবিতে গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে। অনেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে। তারপরে পর্যটকদের নিয়ে নর্মদার বুকে ক্রুজ চালানোর অনুমতি কেন দেওয়া হলো তাই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, যে সময় ক্রুজটি মাঝ নদীতে ছিল সেই সময় ঝড় ওঠে। ঝোড়ো হওয়ার কারণে জলের ঢেউ বাড়তে থাকে আর সেই ঢেউয়ের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ক্রুজটি। তারপরই সেটি উল্টে যায়। সেই সময় ক্রুজে 30 জন পর্যটক ছিলেন। স্থানীয় নৌকা চালকেরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামেন, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যে সমস্যা তৈরি হচ্ছিল। ভারতের ভুল মানচিত্র প্রকাশ করে ক্ষমা চাইল নেপাল এয়ারলাইন্স। সম্প্রতি সংস্থাটি তাদের একটি নেটওয়ার্ক ম্যাপ প্রকাশ করে, যেখানে তারা জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়েছে। এই নিয়ে বিতর্ক তৈরি হতেই তারা জানিয়েছে, আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত গুরুতর ভুল ছিল মানচিত্রে। তবে ওই মানচিত্র নেপাল বা নেপাল এয়ারলাইন্সের সরকারি অবস্থানকে প্রতিফলিত করে না। পরে এক্স হ্যান্ডেলে এই নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে তারা। ভারতকে 657টি প্রত্নতাত্ত্বিক সামগ্রী ফেরত দিল আমেরিকা, যার মূল্য প্রায় $1,40,00,000। ওইসব প্রাচীন সামগ্রী বিভিন্ন পাচার চক্র থেকে উদ্ধার করা হয়েছিল। নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠানে ওই সামগ্রীগুলি ফেরত দেওয়া হয়। তবে এখনও অনেক প্রত্ন সামগ্রী ফেরত দেওয়া বাকি রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস পৌঁছানোর আগেই 1849 সালে লাহোর চুক্তি দায় উস্কে দিলেন শহরের মেয়র জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত মামদানির দাবি, সুযোগ পেলেই কোহিনূর ফেরানোর বিষয়ে তিনি রাজাকে উৎসাহিত করবেন। এখন রাজ্যের খবর। পৌরসভা নিয়োগ কেলেঙ্কারি, সুজিত বসুকে দীর্ঘ জেরা ইডির। সুজিত বসুকে ঘিরে অভিযোগের পাহাড় দিনকে দিন চড়ছেই। অভিযোগের মূল কেন্দ্র দক্ষিণ দমদম পৌরসভা। সেখানে দায়িত্বে থাকার সময় মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি। 2025 সালের অক্টোবরে ইডি কলকাতার 6টি জায়গায় একযোগে তল্লাশি চালায়, যার মধ্যে ছিল সুজিত বসুর বাড়ি ও অফিস। সেই তল্লাশিতে নগদ 45 লক্ষ টাকা উদ্ধার হয় এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়। বিপুল নগদের উৎসের সন্ধান ইডির নজরে সুজিত বসু। আর্থিক বেনিয়মের হিসাব খতিয়ে দেখতে গিয়েই ইডি তদন্তে জড়িয়েছে তার পরিবার। এর জেরে বিদায়ী বিধায়কের স্ত্রী থেকে ছেলে সবাই জেরার সমন পেয়েছেন। তদন্তকারীরা দাবি করছেন, তল্লাশি অভিযান চলাকালে তারা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন। এই অভিযোগ অস্বীকার করে সুজিত বসু দাবি করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তদন্তের এই পর্যায়ে ইডি সুজিত বসুর ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত লেনদেন এবং তার পরিবারের নামে থাকা সম্পত্তির খতিয়ান নিয়ে চূড়ান্ত রিপোর্ট তৈরির পথে এগোচ্ছে। মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। মগরাহাট পশ্চিমে 11টি বুথে এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। আজ শনিবার 2রা মে সেই নির্বাচন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একাধিক বিধানসভা কেন্দ্র ঘিরে একগুচ্ছ অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছিল। সেই অনুযায়ী নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এলাকায় গিয়ে সরেজমিনে তদন্ত করে। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় কেবলমাত্র ডায়মন্ড হারবার বিধানসভা এবং মগরাহাট পশ্চিম বিধানসভায় এই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ভিডিও বার্তায় বলেন, সকলকে ইভিএম পাহারা দিতে হবে, আমার এলাকায় পাহারা দেব আমি। 294 আসনে প্রার্থীরা নিজেরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীরা নজর রাখবে, রাতে প্রার্থীরা নজর রাখবে, সারা রাত রাখতে হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, কাউন্টিংয়ে যোগ্য লোক দিতে হবে। আমি যতক্ষণ না 4 তারিখ প্রেস কনফারেন্স করে বলবো, তার আগে কেউ যেন কাউন্টিং হল না ছেড়ে যায়। আমি নিজেও আমার কাউন্টিং সেন্টারে হানা দেব। কাউন্টিং এর সময় ওয়াশরুমে যাওয়ার হলেও তখন অন্য কাউকে যেন বসিয়ে রাখা হয়। 2 মিনিটের বেশি ওয়াশরুমে নয়, যা দলের প্রবীণ নেতাদের কাছে বেনজির ব্যাপার বলে মনে হয়েছে। মমতা ব্যানার্জির এই ভিডিও বার্তার পরেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাজা বাহিনী নিয়ে গিয়ে
বিক্ষোভ দেখাতে শুরু করে। উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয় রাতে। তৃণমূলের অভিযোগ, এই স্ট্রং রুমের ভেতরে যেখানে ইভিএম মেশিন রয়েছে সেখানে একাধিক লোক রয়েছে। এদিকে রাত প্রায় 12টা নাগাদ সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে ফেরেন মমতা ব্যানার্জি। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ইভিএম ম্যানিপুলেশনের খবর পাওয়া মাত্র এসেছি। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী ঢুকতে দিচ্ছিল না, কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থী ঢুকতে পারেন। এদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র প্রসঙ্গে তৃণমূলের অভিযোগকে ভুয়ো বলেছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 7টি স্ট্রং রুম রয়েছে, সবকটি বন্ধ করা রয়েছে। নির্বাচন এজেন্টের সামনে ঘর সিল করা হয়েছে। সেই সময় পর্যবেক্ষকরাও ছিলেন। গণনা পর্ব শুরুর আগেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট গেন্নাবাড়ি এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আসন্ন ভোট গণনাকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সম্প্রতি ইসলামপুরে এক সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে নির্বাচন শেষ হওয়ার পর বিভিন্ন জায়গায় বোমা পড়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, অনেক সময় শিশুদের কাছে এগুলি খেলনার মতো মনে হয়, ফলে তারা বিপদের মুখে পড়ে যায়। যদিও নির্বাচনের সময় তেমন কিছু দেখা যায়নি, কিন্তু নির্বাচন শেষ হতে এই ধরনের বিস্ফোরক উদ্ধারের ঘটনা একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। ইসলামপুরের সিপিআইএম প্রার্থী সামি খানও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, এলাকার মানুষকে আতঙ্কের মধ্যে রাখাই শাসক দলের মূল উদ্দেশ্য। তার দাবি, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারির কারণে দুষ্কৃতীরা কোনো বড় ঘটনা ঘটাতে পারেনি। তবে এই বোমা উদ্ধারের ঘটনা তারই নমুনা। তিনি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। শেষে খেলার খবর, টমাস কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। শক্তিশালী চীনা তাইপেই এর বিরুদ্ধে এই মুহূর্তে এগিয়ে 3-0 ব্যবধানে। 2টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে বিশ্বের 6 নম্বর খেলোয়াড় চৌ তিয়ান চেনকে হারালেন লক্ষ্য। এরপর ডাবলসে সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টিও জেতেন। তৃতীয় ম্যাচে আয়ুষ শেট্টি জিততে ভারতের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যায়। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।